আপনি আপনার সময় মতোই আমাদের বাসায় আসবেন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, আমি আপনাকে কথা দিতেছি, প্রমিস। মানে খাবারটা যদি আপনি না নিয়ে এসে অন্য কেউ নিয়ে আসে, মানে আপনার বদলে অন্য একজন। এমন কোনো একটা কারণ দাঁড় করাতে হবে যেন সবাই মনে করে ডক্টর ইমতিয়াজ মাম্মামের কাছে আসে নাই। স্যার, আমি কোনো পিয়নের কাজ করতে এখানে আসিনি। আমায় অন্য কোনো কাজ দিন। অন্য কাজ করার লোকের অভাব নেই অফিসে। ওকে ফাইন, আমি এই কাজ করতেও চাই না। তার মানে দাঁড়াচ্ছে তুমি যখন আমার 30,000 টাকার চাকরির অফার ছেড়ে চলে যাচ্ছ, মানে করতে চাচ্ছ না, এটার মানে দাঁড়াচ্ছে তুমি একা থাকলেও তুমি বাপের টাকায় খুব আরামাইশেই চলো, তাই না? কারণ কেউ যদি কখনো অভাবে থাকে, 30,000 টাকার চাকরি পায়ে ঠেলে কেউ চলে যেতে পারে না। 30,000? তোমার নিশ্চয়ই এমন কেউ আছে যে নাকি তোমাকে হাত খরচের টাকা দেয়, তাই না? ফোনটা ধরো, কেটে দিও না। দেখা গেল যে তোমাকে হাত খরচের টাকা দেয়, সেই তোমাকে ফোনটা করেছে। আর যদি না ধরো, রাগ করে হাত খরচের টাকা দেওয়াটা বন্ধ করে দিতে পারে। ধর ধর ধরো। হ্যাঁ, স্যার, স্যার, আমি পিয়নের কাজটা করতে রাজি আছি। আর আমি আজকে জয়েন করব। ভেরি গুড বয়। প্লিজ। শাফায়েত, দেখে যাও শাফায়েত, দেখে যাও। তুমি যে অপমানটা একদিন আমাকে করেছিলে, সেটার প্রতিশোধটা আমি সুদে আসলে নেব। তোমার ছেলে ওই ফার্মের মুরগিটাকে দিয়ে আমি প্রতিদিন আমার এই জুতো মোছাবো। একটা একটা করে তোমার সেই অপমানের প্রতিশোধ আমি নেব। শাফায়েত, হ্যালো। কই তুমি নাহিয়ান? ইন্টারভিউ কেমন হলো? তুমি আমাকে একবার ফোন করে জানাইলেও না। তুমি জানো আমার কত টেনশন হইতেছিল। আমার চাকরিটা হয়ে গেছে মেঘা, আর আজকেই জয়েন করছি। সো বুঝতেই পারতেছো যে আমার ফিরতে দেরি হবে। ও মাই গড, কংগ্রাচুলেশনস নাহিয়ান। কিন্তু তুমি আমাকে একবার ফোন দিয়ে জানাইলে না কেন? আমার উপর যার কোনো ট্রাস্ট নাই, যে আমাকে চিট করে, আমাকে মিথ্যা বলে, তাকে জানাই কি লাভ? এত ভালো একটা দিনে তুমি আমার সাথে এমন করবে নাহিয়ান? আমি তো তোমাকে সরি বলছি। রাখতেছি মেঘা, আমার কাজ আছে। দাঁড়া, এখনো আমার উপর রাগ করে থাকা বের করতেছি। চাকরি পাইছ, সেলিব্রেশন হবে না? মিজু মামা, কাজ করতেছো? শুনলাম বাড়িতেই আসো, তাই কথা বলতে আসলাম। তুমি কথা বলবা না আমার সাথে? তোর সাথে কথা বলতে আমার ভয় লাগছে।
আবার না কাকে মামলা দিয়ে বসিস। তুমিও সবার মতো আমাকে ভুল বুঝলা মেজো মামা। আমি যা করছি মামামের জন্য করছি। মামাম এতদিন পরে আসছে। ঠিক আছে, আর কান্না করতে হবে না। মায়ের জন্য শক্ত একটা স্টেপ নিতে চেয়েছিলি, আমি বুঝতে পেরেছি। এমনিতেই তোর উপর রাগ করে আমি নিজেই খুব কষ্টের মধ্যে আছি। তুই কান্না করলে আমার বুঝি কষ্ট হয় না? যা, মাফ করে দিলাম। থ্যাংক ইউ মেজো মামা। এবার বল, কি বলতে এসছিস? আমার অ্যাডমিশনের ডেট দিয়ে দিছে জানো। হ্যাঁ, এবার তো অনেক আগেই ডেট দিল। তুই ঠিকমতো প্রিপারেশন নিচ্ছিস তো? সেটাই তো হইতেছে না মেজো মামা। কেন, কি সমস্যা? রোজার সময় থেকেই পড়াশোনা উল্টাপাল্টা হয়ে গেছে। আর কেন হয়েছে সেটা তো তুমি জানোই। বাসায় এত সব ঝামেলার মধ্যে আমি পড়ায় মনই বসাইতে পারতেছি না। কোচিংয়ে যাচ্ছিস না? কোচিংয়েও যাইতে ইচ্ছে করে না আমার। ওইখানে গেলেই তো নাহিয়ানকে নিয়ে সবাই আজে বাজে প্রশ্ন করবে। পড়াশোনার থেকে গসিপটা বেশি হয় ওইখানে, বুঝছো? আর তাই আমি চাইতেছি কোচিংটা বাদ দিয়ে বাসায় কোনো একটা যদি টিচার রাখা যেত এবং তার কাছে লম্বা সময় ধরে পড়া যেত, আই গেস সেটা ভালো হইতো। সে তো জাস্ট শুধু চেক করবে যে আমার প্রিপারেশনটা ঠিকঠাক হইতেছে কিনা। হ্যাঁ, এটা তো খুব স্মার্ট ডিসিশন নিয়েছিস। দিন শেষে সেলফ স্টাডিটাই আসল। আচ্ছা, তুই ভালো কোনো টিচার এই মুহূর্তে কোথায় পাবি? কোচিং আলাপ করে দেখবি নাকি? আমি একজন টিচারের কথা ভেবে রাখছি, কিন্তু রাজি হবে কিনা জানি না। তুমি যদি একটু কথা বলো তাইলে রাজি হইলেও হইতে পারে। মানে কে? আমাদের চেনা পরিচিত কেউ? ইমতিয়াজ আঙ্কেল, মামামের ডক্টর। উনি বায়োলজি আর কেমিস্ট্রিতে অনেক এক্সপার্ট। ইমতিয়াজ? সেই দিন ওনার সাথে কথা বলে আমি এটা বুঝতে পারছি। আর আমারও এক্স্যাক্টলি দুইটা সাবজেক্টেই হচ্ছে উইকনেসটা সবচেয়ে বেশি। ওনাকে দেখে তো বোঝাই যায় না যে উনি এত ট্যালেন্টেড। তোকে ইমপ্রেস করে ফেলেছে। তোকে ইমপ্রেস করা তো এত সহজ কাজ না। তুমি কথা বলবা সবার সাথে, সবাইকে একটু রাজি করাবা। আরে, এই ব্যাপারে সবার সাথে কথা বলতে হবে কেন? তুই তো পড়াশোনা করতেই চেয়েছিস। তোর ভালো পড়াশোনা করার জন্য যা যা লাগে আমি করব। শোন, ওই যে ইমতিয়াজ সাহেব আছে না, ওনার নাম্বারটা দে, আমি আজই কথা বলবো। থ্যাংক ইউ মেজো মামা। তুমি যে আমার কত বড় হেল্প করলা তুমি নিজেও জানো না। আসো। বাহ, অফিসের পিয়নের পোশাকে কিন্তু তোমাকে বেশ মানিয়েছে। তা কেমন লাগছে অফিস? ভালো। ভালো হলে তো ভালোই। কাজ কিন্তু এখন থেকে শুরু। এই যে ওই যে ফাইলগুলো দেখছো, ফাইলগুলোতে ধুলোর স্তর পড়ে গেছে। প্রত্যেকটা ফাইল একদম ছকছকে তকতকে করে মুছবে। আর এখানকার যে ফাইলগুলো আছে এগুলো সবগুলো ফাইল একটার পর একটা খুব সুন্দর করে সাজিয়ে রাখবে। বুঝতে পেরেছো? জি স্যার।
এক কাজ করো, তুমি আমাকে এক গ্লাস পানি দাও। হুম? এটা কি? হ্যাঁ, পানি দেওয়ার ম্যানার্স তুমি জানো না? গ্লাসের নিচে পিরিচ নেই কেন? তোমার হাত দিয়ে পানি দেওয়া তোমার সাজে না, এটা একরকম বেয়াদবি। সরি স্যার, আমি এক্ষুনি আনতেছি। এই গরমের সময় মানুষ ঠান্ডা পানি খায়, এই মিনিমাম বুদ্ধিটা তোমার নেই? কোথায় বড় হয়েছে তুমি? হ্যাঁ, কমন সেন্স বলতে কি তোমার কিচ্ছু নেই? বাবা মা শেখায়নি কিছু? দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও বাইরে থেকে ঠান্ডা পানি নিয়ে এসো। এই ছেলে, এই তাকিয়ে দেখছো কি? হ্যাঁ, ফার্মের মুরগি হয়ে থাকলে এই অফিসে চাকরি করার দরকার নেই। ইগো বাড়িতে রেখে আসতে পারলে চাকরি করবে, না হলে যেখানকার ছেলে সেখানে ফিরে যাও, বাপের ঘাড়ে বসে বসে খাও। সরি স্যার, আমি এখনই ঠান্ডা পানি নিয়ে আসতেছি। শোনো, আমি কোনো কিছু চাওয়ার আগেই যেন রেডি থাকে। আজ আমি বুঝিয়ে দিচ্ছি, কাল থেকে কোনো ভুল অ্যাকসেপ্ট করা হবে না। যাও রেকটা পরিষ্কার করো। হ্যাঁ বলো। লুবনা ম্যাডাম আসছে স্যার, আপনার সাথে দেখা করতে চায়। লুবনা ম্যাডামকে পাঠাবো স্যার? আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, ওকে বলো যে আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি। হ্যাঁ, একটা কাজ করছি, ওকে একটু পরে আসতে বলো। হ্যাঁ ঠিক আছে। এই হয়েছে হয়েছে, আর গোছাতে হবে না, এদিকে এসো। এই নাও, লাঞ্চ ব্রেক হয়ে গেছে, লাঞ্চ করে এসো। যাও, 1 ঘন্টা লাঞ্চ ব্রেক। সাবধানে, এই 1 ঘন্টার ভিতরে আমার আশেপাশে আসবে না কিন্তু, বলে দিচ্ছি। স্যার, ঠান্ডা পানি আনবো না? আমাকে কোনো প্রশ্ন করবে না, আমি যা বলবো শুধু সেটাই করবে। আর শোনো, এক কাজ করো, তুমি লাঞ্চের জন্য মেন গেট দিয়ে বের না হয়ে অফিসের পেছনে গেট দিয়ে বেরোবে, কারণ মেন গেট দিয়ে শুধুমাত্র অফিসের গেস্ট আর কর্মকর্তাদের যাতায়াতের জায়গা। ঠিক আছে, যাও, আমি না ডাকা পর্যন্ত নিচে অপেক্ষা করবে। উফ, লুবনা আসার আর সময় পেল না। হ্যাঁ, হ্যাঁ, লুবনা ম্যাডামকে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। মমের গলা শুনলাম, এমন মনে হচ্ছে কেন? মমের তো এখানে থাকার কথা না।
এই সময় তো বাসায় থাকার কথা। আপনি এখানে কেন এসেছেন? আপনাকে না এই বাড়িতে আসতে নিষেধ করেছিল? এভাবে দরজায় দাঁড়িয়ে কথা বললে বাড়ির সবাই কি ভাববে? এর চেয়ে ভিতরে গিয়ে না হয়। ভিতরে যেতে হবে না। কেন এসেছেন সেটা বলেন। কেন এসেছি সেটা তো শকত সাহেব বলবে। মানে? আমি নিজে থেকে আসিনি, তোমার প্রিয় হাজব্যান্ড শকত সাহেব, ওনার যেন কি জরুরি কথা আছে আমার সাথে, তাই আসতে বলেছেন। মানে কি বলছেন? শকত আপনাকে চেনেই না, আপনাকে ডাকার তো কোনো প্রশ্নই আসে না। আর শওকতের কোনো কথা থাকতে পারে না আপনার সাথে। আপনি আসলে কি চান? আপনি কি শওকতকে আমাদের পুরনো রিলেশনের কথা বলে দিতে চান? ব্ল্যাকমেল করতে চান? তুমি কেন মনে করো যে সবাই তোমাকে নিয়ে পড়ে আছে বিপাশা? প্রথম দিন তোমাকে এই বাড়িতে দেখে মনে হয়েছিল তুমি সুন্দরী তো হয়েছই, সাথে একটু ম্যাচিওর এবং শান্ত হয়েছো। কিন্তু আজ দেখছি তুমি সে অস্থির টিনেজার মেয়েটাই রয়ে গেছো। আমার সাথে কোনো স্মৃতিচারণের দরকার নেই। আপনি এখান থেকে চলে যান, প্লিজ যান। আশ্চর্য, যিনি আমাকে আসতে বললেন তার সাথে কথা না বলে বেরিয়ে যাওয়াটা কি ভদ্রতা হবে? ডক্টর ইমতিয়াজ, আপনি দরজার বাইরে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ ভিতরে আসুন। হ্যালো। এ কি বিপাশা, তুমি দরজা আটকে দাঁড়িয়ে আছো কেন? ওনাকে ভিতরে আসতে দাও। একটু আগে আমার মনে হচ্ছিল নাহিয়ান আমার আশেপাশেই এখানেই কোথাও আছে। এমনকি আমি নাহিয়ানের গায়ের সে চেনা গন্ধটাও পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল ও এখানেই কোথাও আছে, এখানেই আছে। রাশা, তুই চাইলে তো হবে না, ওনাকেও সেটা চাইতে হবে। উনি অনেক ব্যস্ত মানুষ, এত বড় হসপিটালের দায়িত্ব ওনার হাতে। একদম ঠিক বলেছেন। আসলে আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, মানে হাসপাতাল আর ল্যাবের দায়িত্ব মিলে আমার অনেক কাজ। রাশাকে পড়ানোটা অনেক কঠিন হয়ে যাবে আমার জন্য। Oh my God, Mom? তুমি ঢাকায় থাকো নাকি ঢাকার বাইরে? যেখানেই থাকো তোমার অ্যাক্টিং দেখবে এবার পুরো দেশ। হ্যাশ দীপ্ত তারার খোঁজে লিখে তোমার সোশ্যাল মিডিয়ায় আপ করো তোমারই অ্যাক্টিং ভিডিও। সেই ভিডিওর লিংক দিয়ে আজই করে ফেলো রেজিস্ট্রেশন। অডিশন দিয়ে হয়ে যাও দীপ্ত টিভির অ্যাক্টিং স্টার। দীপ্ত তারার খোঁজে অংশ হও পরম্পরার। অডিশন দিয়ে হয়ে যাও দীপ্ত টিভির অ্যাক্টিং স্টার। আজই রেজিস্ট্রেশন করতে ভিজিট করো পরম্পরা.দীপ্ত.tv।